বিস্তীর্ণ খোলা মাঠ, সবুজ রং ছেয়ে আছে চারিদিকে। গ্রীষ্মের আগমন ঘটতেই বৈশাখের শুরুতে আউশ ধানের চাষ শুরু করেছে চাষিরা। খোলা মাঠের ঠান্ডা হুড়হুড়ে বাতাস ভাসছে প্রকৃতি। সেই বাতাসে ভেসে আনন্দে দোল খাচ্ছে ধানের শিশু গাছেরা। কাঁচা মেঠো পথে পা চালিয়ে হাঁটছে দুই যুবতী। আজ অন্তরার মুখ থেকে যেন হাসি সরছে না। কোচিং সেন্টার থেকে বেরোনোর আগ থেকেই হাসছে। এখন মাঠের মধ্যে দিয়ে হাঁটার সময়ও সে একইভাবে হেসে যাচ্ছে হো হো করে। শ্রাবণের শুরুর দিকে হাসলেও এই মুহূর্তে চুপচাপ হাঁটছে। অন্তরার হাসি দেখতে দেখতে বিরক্তি প্রকাশ করে বলল, উফ অন্তু, হাসি থামাবি? বিরক্ত লাগছে আমার। শ্রাবণীর কথা শুনে হাসি খুশি মুখটা আধার কালো বানিয়ে বলল, কেন? আমার হাসি দেখে তোর বিরক্ত লাগছে কেন? জানি না, কিন্তু আমার কেন জানি ভালো লাগছে না। আজ সজলদার যা অবস্থা হয়েছে না, না জানি কতদিন উনি লজ্জায় মুখ দেখাতে পারবে না। ওনার মতো লোকের সাথে যা হয়েছে ভালোই হয়েছে। এবার বুঝো সবার সামনে হাসির পাত্র হলে কেমন লাগে। না রে, একদমই ভালো হয়নি। তুই যেটা বলছিস তা হলো রাগের কথা। একবার ভেবে দেখ, উনি একজন সরকারি কলেজের লেকচারার, মাসে কতগুলো টাকা স্যালারি পায়। ওনার কি দরকার স্বল্প বেতনে আমাদের এত ভালো পরিষেবা দেবার? আমরা পড়লাম কি না পড়লাম, পারলাম কি না পারলাম, ইউনিভার্সিটিতে চান্স পেলাম কি না পেলাম, তা দিয়ে সজলদার কোনো দরকার আছে কি? নেই। তবুও শুধুমাত্র আমাদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবে নিজের ব্যক্তিগত সময়টুকু আমাদের পেছনে উজাড় করে দিচ্ছেন। শ্রাবণীর কথাগুলো শুনে অন্তরা স্তব্ধ হয়ে গেল। সত্যি তো, সজলদার কোনো দরকার নেই আমাদের। কি হলো বা হবে তা ভেবে এমন করে তো কথাটা ভাবা হয়নি, চিন্তায় আনা হয়নি মানুষটা ঠিক কতটা অপমানিত হবে এই ধরনের পরিস্থিতিতে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল অন্তরা। মনের মাঝে ধীরে ধীরে কি একটা যেন তীক্ষ্ণ তীরের ফলার ন্যায় খচখচ করে ঢুকে গেল হৃৎপিণ্ডের ভেতরে। আস্তে আস্তে অসহনীয় দুর্দমনীয় যন্ত্রণা ছড়িয়ে পড়তে লাগলো মস্তিষ্কের অন্তরে। ভাবনার মাঝে বিলীন হতে হতে হাঁটার গতি একসময় শ্লথ হয়ে এলো। হঠাৎ হাঁটা থামিয়ে শ্রাবণী বলল, আজ যে কাণ্ডটা হলো এটা মোটেও ভালো হয়নি। আমার কেন জানি মনে হচ্ছে সজলদার সাথে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে। শ্রাবণীর কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল অন্তরা। ভয় থরথর করে কেঁপে উঠল তার তনুমন। সর্বকায়ে আতঙ্কের শীতল শিহরণ খেলে গেল। শুকনো কতকগুলো ঢোক গিলে বলল, মানে তোর এমন মনে হবার কারণ? কারণ তুই ভাব, আমাদের পেট খারাপ হলে আমরা বুঝবো না, তার উপর আবার জিনিসটা প্যান্টের ভেতরে না লেগে বাইরে লেগে গেল। ব্যাপারটা আশ্চর্যের বিষয় না, বল? শ্রাবণী কথাগুলো আনমনে বলে হাঁটতে শুরু করলেও অন্তরা আর পা ফেলে সামনে এগোনো সম্ভব হলো না। অজানা ত্রাসে মনে হচ্ছে কেউ যেন 100 টন লোহার বেড়ি বেঁধে দিয়েছে তার পায়ে। ভয়ে তার নিঃশ্বাসটাও আটকে যাবার উপক্রম হলো যেন। তখন সময়টা সন্ধ্যা। শ্রাবণী ঠাকুর ঘরে প্রদীপ জেলে ধূপ ধুনা দিয়ে নিজের ঘরে এসে অভির বইয়ের টেবিলে গোছাতে লাগলো। সকালে ওই আকস্মিক ঘটনার পর থেকে লজ্জায় মুখ লুকিয়ে বেরিয়েছে মেয়েটা সারাদিন। অভির সম্মুখে আসেনি একবারও। এখন এই মুহূর্তে বিকেলে কোচিংয়ের ঘটনাটা ভাবতে ভাবতে দ্বিধাহীন চিত্রে ঘর গোছাচ্ছিল সে। সকালের ঘটনাটা একেবারে মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছে। পড়ার টেবিলে বই খাতা ল্যাপটপ সবকিছু গোছানো হয়ে গেলে দুপুরের পর তুলে আনা অভির শুকনো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করতে লাগলো আনমনে। এমন সময় হঠাৎ একটি শীতল হাতের পরশ কপালে মেখে যেতেই হাতের মুঠোয় ধরে রাখা শার্টটা খাবলে ধরল শ্রাবণী। অজানা অনুভূতির তোপে সীমিত কম্পন ধরালো সমস্ত সত্তা জুড়ে। কোথা থেকে যেন হুট করে জড়তা চেপে ধরল মেয়েটাকে। এমন সময় কর্ণপাত হলো সেই গাঢ় ভারী কণ্ঠস্বর, জ্বর নেই দেখছি, সারাদিন কোথায় ছিলে? শ্রাবণী মাথা ঘুরিয়ে সামনে তাকাতেই সেই চিরকাঙ্ক্ষিত মুখটা দেখে থমকে গেল একদম। ধীরে ধীরে আবার সকালের অনভিপ্রেত ঘটনার কথা মনে পড়তেই সে মাথা নিচু করে নিল লজ্জায়। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী না করে নিঃশব্দে স্থান ত্যাগের সিদ্ধান্ত নিল।
কারণ কিছুতেই আর কারোর সামনে তার সস্তা অনুভূতিগুলো বার হতে দিতে চায় না। তাই আস্তে ধীরে হেঁটে চলে যেতে নিলেই অভি গায়ের শার্টটার বোতামগুলো খুলতে খুলতে বলল, খুব তেষ্টা পেয়েছে, আমাকে একটু ঠান্ডা জল খাওয়াতে পারবে? সেখান থেকে প্রস্থান করলো সে। এদিকে অভি শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে থেকে করুণ দৃষ্টিতে তাকালো, নিজকে বারংবার প্রশ্ন করলো, কেন আমি পারছি না মেয়েটার সাথে সহজ হতে? কিসের এত জড়তা আমার মাঝে? আমি কি ভয় পাচ্ছি নতুন কোনো নারীকে বিশ্বাস করতে, তাকে ভরসা করতে? মাথার সিল্কি চুলগুলো ডান হাতের মুঠোয় চেপে ধরে একটা শ্লেষাত্মক শ্বাস ফেলে বলল, জানি না, আমি সত্যিই জানি না। রাত তখন প্রায় 10টার ঘরে। টিকটিক করে শব্দ তুলে সে তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। অন্ধকার ঘরে বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে ঠকাস ঠকাস করে শব্দ। রুমের তীক্ষ্ণ আলো বাতিটা বন্ধ করা, হালকা নীল আলোর ডিম লাইট জ্বলছে। তারই মাঝে বেঢে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে আছে এক পুরুষালী অবয়ব। হাতে তার ক্যানভাস বল, যেটা ক্রমাগত দেয়ালে ছুটছে আর ক্যাচ ধরছে। রাত তখন প্রায় 10টার ঘরে। টিকটিক শব্দ তুলে সে তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। অন্ধকার ঘরে বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসছে ঠকাস ঠকাস করে শব্দ। রুমের তীক্ষ্ণ আলোর বাতিটা বন্ধ করা, হালকা নীল আলোর ড্রিম লাইট জ্বলছে। তারই মাঝে বেডে হেলান দিয়ে মেঝেতে পা ছড়িয়ে বসে আছে এক পুরুষালী অবয়ব। হাতে তার ক্যানভাস বল, যেটা ক্রমাগত দেয়ালে ছুটছে আর ক্যাচ ধরছে। বাইরে থেকে ভেসে আসছে একজন মহিলার মমতাময়ী কণ্ঠ, সজল বাবু খেতে আয়। আর কত রাত করে খাবি? সে বিকেল থেকে ঘরে দরজা আটকে বসে আছিস। আমার খেতে ইচ্ছা করছে না, প্লিজ আর ডেকো না। মিসেস মুক্তা বন্ধ দরজার ওপাশ থেকে করুণ কণ্ঠে আবারও বললেন, দুপুরেও ভালো করে খাসনি, কলকাতা থেকে এসে অল্প দুটো মুখে গুজে ছুটলি। বলি কোচিংয়ের তরকারি ক্লাস আছে, এখন যদি একটু না খাস তাহলে তো। মুক্তা দেবী কথাটা শেষও করতে পারলেন না, তার আগেই সজলের ঝাঁঝালো গলা শুনতে পেলেন। উহ, তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতেও দেবে না নাকি? একবেলা না খেয়ে থাকলে মরে যাব না, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, একটু একা থাকতে দাও আমাকে। মুক্তা দেবী আর কথা বাড়ালেন না, চুপ করে থেকে আস্তে ধীরে চলে গেলেন নিজের ঘরে। তিনিও আজ আর খাবারটা মুখে তুললেন না। নিজের ঘরে এসে পালঙ্কের উপর এক পাশ ফিরে শুয়ে পড়লেন। দু চোখে তার অশ্রু ভর করেছে। আজ এই প্রথমবার ছেলে তার সাথে অমন গরম ব্যবহার করেছে। কষ্ট পেয়েছেন তিনি মনে। একসময় নিজের মনের কষ্ট চেপে রাখতে না পেরে ফুপিয়ে কেঁদে উঠলেন। পাশে তার স্বামী বাসুদেব লস্কর শুয়েছিলেন। তিনি ব্যবসায়ী মানুষ, সারাদিন তাকে বাজারে নিজের গদি সামলাতে হয়। কাঁচামালের আড়ত আছে তার, প্রতিদিন হাজার মানুষের সাথে সময় কাটাতে হয়, যার দরুন স্ত্রীর সাথে বেশিক্ষণ সময় কাটাতে পারেন না। তাই বলে তিনি যে স্ত্রীকে ভালোবাসেন না বা তার কষ্ট বোঝেন না এমনটা কিন্তু নয়। তিনি মুক্তা দেবীকে যথেষ্ট ভালোবাসেন। সবেমাত্র দু চোখ জুড়িয়ে ঘুম নেমে এসেছে বাসুদেব বাবুর। ঠিক এমন সময় পাশের সপ্রিয় স্ত্রীর ফোপানির শব্দ কানে আসতেই তাড়াতাড়ি পাশ ফিরে স্ত্রীর দিকে তাকালেন, কাঁধে হাত দিয়ে বললেন, মুক্তা, এই মুক্তা, কি হয়েছে? এত রাতে কাঁদছো কেন? স্বামীর ঘুম ভেঙেছে দেখে মুক্তা দেবী তাড়াতাড়ি চোখের জল আঁচলে মুছে কান্না চাপার চেষ্টা করলেন। ততক্ষণে বেডে সুইচ অন করে দিয়েছেন বাসুদেব বাবু। স্ত্রীর ফর্সা মুখখানা লালচে বর্ণ দেখে ফোলা ফোলা লালচে চোখের দিকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকালেন। মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, কি হয়েছে? কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? মুক্তা দেবী মাথা নাড়িয়ে না জানালেন। স্বামীর আদরে বিগলিত হয়ে আবার দু চোখ ছাবিয়ে জল গড়াতে লাগলো। একটুখানি আদরে আশ্রয় পেতে স্বামীর বুকে মাথা ঠেকিয়ে বললেন, জানো, আজ প্রথমবার বাবু আমার সাথে কড়া গলায় কথা বলেছে। বিস্মিত হলেন বাসুদেব বাবু। বুঝলেন স্ত্রীর মন ভীষণ খারাপ। সেই সাথে তার কোমলমতি স্ত্রী 27 বছরের ছেলের মা হওয়া সত্ত্বেও এখনও ছেলেমি স্বভাব রয়ে গেছে।
হেসে প্রিয় স্ত্রীর মাথাটাকে বুকে চেপে হাত বোলাতে বোলাতে বললেন, আরে বাবা, এতে মন খারাপ করার কি আছে? বোধহয় মন ভালো না, আর না হয়তো কলেজের কাজ নিয়ে চিন্তায় আছে, সেই কারণে এরকম ব্যবহার করে ফেলছে। তবুও আমার কেন জানি না খুব খারাপ লাগছে। বলেই গাল ফোলালেন মুক্তা দেবী। বাসুদেব বাবু পুনরায় হাসলেন, শব্দবিহীন মুচকি হাসি। বুঝলেন ছেলের কাছ থেকে সামান্য প্রত্যাখ্যান পেয়ে ম্যাডামের মন অভিমানে জমা হয়েছে, তা ভাঙাতে বললেন, এখনই এমন করলে চলবে? আর কদিন পরে তো ঘরের ছেলের বউ আসবে, তখন তো এর থেকে আরও বেশি খারাপ খারাপ কথা শুনতে হবে, তখন কি করবে? চিন্তায় পড়ে গেলেন মুক্তা দেবী। সত্যি তো, এ বিষয় তো ভেবে দেখা হয়নি। মনে জুটল আর এক নতুন চিন্তা। তার আদরের ছেলেটা আজ একটুখানি রেগে কথা বলেছে বলে তার যদি এতটা খারাপ লাগতে পারে, যখন ছেলের বউ আসবে তখন যদি ছেলে বউয়ের পক্ষ নিয়ে আজে বাজে কথা শোনায়, তখন কি করবেন? স্বামীর বুকের মাঝখান থেকে মুখ তুলে বললেন, আমার সত্যি ভয় লাগছে গো, আমি তো এতটা ভেবে দেখিনি কখনো। বাসুদেব বাবু মুক্তা দেবীর মাথায় পুনরায় হাত বোলাতে বোলাতে বললেন, তুমি নিশ্চিন্তে শুয়ে পড়ো। তোমার ছেলে তোমার আমার এই পরিবারের আদর্শ বড় হয়েছে, সে কখনো তোমার বাবা মা মনে দুঃখ পাবে এমন কাজ কিছুতেই করবে না। আর তাছাড়া আমরা এমন সংস্কারী ঘরের মেয়ে বিয়ে দিয়ে আনবো ঘরে, তুমি দেখে নিও। মুক্তা দেবীর চোখে জল মুছে দ্বিধান্বিত মনে শুয়ে পড়লেন। বাসুদেব বাবু ঘরের বাতিটা নিভিয়ে স্ত্রীর মাথায় আদরে পরশ বোলাতে বোলাতে ঘুমের রাজ্যে তলিয়ে গেলেন। এদিকে ভবিষ্যতের ভাবনায় অস্থির হয়ে নিদ্রাহীন রাত্রি যাপন করলেন মুক্তা দেবী। এর মাঝে অতিবাহিত হলো আরও বেশ কিছু উষ্ণ দিবস। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর ডেট পাবলিশড হয়ে গেছে, আর মাত্র 4 দিন হাতে। সেই সাথে বেড়েছে প্রত্যেকটা পরীক্ষার্থীদের মনে উদ্বিগ্নতা। কেউ পাশের চিন্তায় পাগল, তো কেউ শতাংশ নিয়ে ভাবনায় বসেছে। প্রায় প্রত্যেকের লক্ষ্য ভালো কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করা। কৃষ্ণনগর সিটি মার্কেটের মাল্টিপ্লেক্স শপিং মলে লেডিস কর্নারে একটা জুয়েলারি শপে দাঁড়িয়ে এডি ডায়মন্ডসের কান গলার সেট দেখছিল পৌশালী। এই মুহূর্তে সময়টা ভর দুপুরবেলা। চতুর্দিকে তপনদেব গগনে আগুনের গোলা নিক্ষেপ করছে যেন। এই প্রচণ্ড গরমে প্রেম করার সঠিক এবং উপযুক্ত জায়গা হলো শীতাতাপ নিয়ন্ত্রিত শপিং মল, সিনেমা হল অথবা রেস্টুরেন্ট। বেশ কয়েকদিন ধরে মন খারাপ দেখে সজল নিজে থেকে পৌশালীর সাথে যোগাযোগ করতে চায়নি, কিন্তু কাল থেকে মেয়েটা অনবরত কল করে যাচ্ছে দেখা করার উদ্দেশ্যে। তাই আজ কলেজের ক্লাস দুপুরের পর না থাকায় সজল পৌশালীকে নিয়ে একটু একান্ত সময় কাটাতে এসেছে এই মাল্টিপ্লেক্সে। উদ্দেশ্য প্রেয়সীর সান্নিধ্যে থেকে মনের মাঝে বয়ে চলা অস্থিরতার প্রশমন করা। কিছুক্ষণ আগে রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিয়ে ঘুরছিল মাল্টিপ্লেক্সের এদিক ওদিক। ঠিক এমন সময় পৌশালীর নজর আটকায় লেডিস কর্নারের জুয়েলারি শপটায়। এক প্রকার টেনে হেঁচে সজলকে নিয়ে আসে এখানে। কাচের মধ্যে সুসজ্জিত জার্মান সিলভারের উপর এডি ডায়মন্ডসের ইউনিক কালেকশনগুলোর নজর কাড়ার সৌন্দর্য চোখে লেগে গেল পৌশালীর। দোকানে দাঁড়ানো লেডিস কাস্টমার কেয়ার পৌশালীকে দেখে বলল, ওয়েলকাম ম্যাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? পৌশালী তর্জনী উঁচিয়ে হাড়ের সেটের দিকে নজর দিয়ে বলল, এটা একটু দেখান তো। আপনার নজরে তারিফ না করে পারছি না ম্যাম, এটা আমাদের শপের ইউনিক কালেকশন, দিল্লি থেকে কালই ডেলিভারি হয়েছে। বলি সেটগুলো বার করতে লাগলো। এদিকে পৌশালী অবাক আর বিস্ময় নজরে তাকে মুগ্ধ দৃষ্টিতে কালেকশনগুলো দেখতে লাগলো, যেন এর আগে কখনোই এগুলো সে দেখেনি। এরই মধ্যে সজলের ফোনে দরকারি কল আসায় বাইরে বেরিয়ে গেল কথা বলতে। পৌশালী একটা একটা করে কালেকশন বের করতে লাগলো আর দেখতে লাগলো। ওর মনে পড়লো পিয়ালির এমন অনেক কালেকশন আছে যেগুলো সে অহরহ ব্যবহার করে, তাও আবার বিদেশি কালেকশন, বিরাজদার এনে দেওয়া। কিন্তু দুঃখের বিষয়, চাইলে একটা সেটও একদিনের জন্য ব্যবহার করতে দেয় না হিংসুটে মেয়েটা। মনে মনে ভেবে নিল যেভাবেই হোক আজকে সজলকে বলবে এখান থেকে অন্তত একটা সেট যেন কিনে দেয়।
দোকানের মেয়েটিকে বলল, এগুলো রেঞ্জ কেমন? ম্যাম এক একটা কালেকশনে এক এক রকম দাম। যেমন এই যে দেখছেন এমআরএন গ্রিন কালারের স্টাইলিশ সেটটা মাত্র 10,500 অনলি। 20% ডিসকাউন্ট দিয়ে 8,000 সামথিংয়ে হয়ে যাবে। দাম শুনে একটু চমকে গেল পৌশালী, তবু মনের মধ্যে জেগে ওঠা লালসাকে কিছুতেই দমাতে পারল না। মেয়েটির দিকে তাকিয়ে বলল, সবচেয়ে কম রেঞ্জের কোনটা? ম্যাম এটা সবচাইতে কম রেঞ্জের। বাদবাকি যেসব দেখছেন সেগুলো সাম অ্যাবাউন্ড 15,000-এর মধ্যে আসবে। এর মধ্যে ফোনে কথা বলা শেষ করে সজল ঢুকলো সেখানে। এসে দেখে পৌশালী একটা সেট গলায় পড়ছে। সজলকে দেখা মাত্রই কানের দুল দুটো পরে নিয়ে মুচকি হেসে আবেদনময়ী কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে? একই মন খারাপ, তার উপর এইমাত্র দিদির বাড়ি থেকে কল এসেছে ভাগ্নিটা সাইকেল চালানো শিখতে গিয়ে পড়ে পা ভেঙে ফেলেছে। কিছুক্ষণ আগে প্লাস্টার করিয়ে বাড়ি ফিরেছে। মন মানসিকতার পরিবর্তনের কারণে সেই নজরে দেখতে পারল না সে। এক কথায় দায় সারা জবাব দিল। ভালো। পৌশালী তখনই দোকানের মেয়েটাকে বলল, তাহলে এটা প্যাক করে দিন। দোকানের মেয়েটি সেটটা প্যাক করতে করতে বলল, ম্যাম আপনার চয়েস আছে বলতে হবে। নিন 8,400 টাকা অনলি। সজল মোবাইল হাতে নিয়ে কিছু একটা টাইপ করছিল বলে তেমন কিছু শুনতেও পায়নি আর বুঝতেও পারেনি। ততক্ষণে পৌশালী হাতে প্যাকেটটা নিয়ে সজলের কাছে এসে বলল, পেমেন্টটা করে দাও। কিসের পেমেন্ট? আরে তোমাকে দেখালাম না, সেই হারের সেটটা নিয়েছি। দোকানের মেয়েটার দিকে তাকাতে মেয়েটা বিল ধরিয়ে দিল সজলের হাতে। বিলের দাম দেখে সজল অবাক হয়ে চেঁচিয়ে বলে উঠল, হোয়াট? একটা সাধারণ পাথরের সেটের দাম 8,400 টাকা? ইয়ার কি পেয়েছেন নাকি? মেয়েটি সজলের রাগ দেখে শুকনো ঢোক গেলে বলল, স্যার আপনি শুধু শুধু উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা যে সে পাথরের সেট নয়, এটা অস্ট্রেলিয়ান ডায়মন্ডসের সেট। একদম অরিজিনাল ডায়মন্ডসের মতো সাইন করবে, কেউ বুঝতে পারবে না এটা ডুপ্লিকেট ডায়মন্ড। তাই তো মার্কেটে এর এত চাহিদা। আর তাছাড়া ম্যাম সবচাইতে কম দামেরটাই নিয়েছেন, দেখেই বোঝা যাচ্ছে ম্যাম আপনাকে কত ভালোবাসে। মেয়েটার তেলমারা কথায় সজল আরও রেগে চটে গেল। মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে নিজেকে সামনে নিয়ে পৌশালীর দিকে তাকিয়ে বলল, আমার মানিব্যাগে মাত্র 2,000 টাকা পড়ে আছে, আর কার্ডও নিয়ে আসা হয়নি। এখন সেটটা রেখে দাও, পরে কোনো একদিন এসে নিয়ে যেও। মুখটা কালো হয়ে গেল পৌশালীর। রাগে ক্রোধে চলে উঠল, তবু মুখ ফুটে কিছু বলল না। কারণ কিছুক্ষণ আগেও দেখেছে রেস্টুরেন্টের বিল মেটানোর সময় সজল কার্ড ইউজ করেছিল। হাতের প্যাকেটটা মেয়ের সামনে থপ করে রেখে ব্যস্ত পায়ে বেরিয়ে গেল দোকান থেকে। সজল সেটটাকে দেখেও না দেখার ভান করে দোকান থেকে বেরিয়ে এলো পৌশালীর পিছু পিছু। স্যার, আপনি আমাকে অ্যাডভোকেট দীপক দেবনাথের খোঁজ নিতে বলেছিলেন না? হ্যাঁ, পেয়েছেন কি? হ্যাঁ স্যার, পেয়েছি। উনি ফরেনে ছিলেন, গত 2 দিন হলো ফিরেছেন। ওনার বাড়ির ঠিকানা, চেম্বারের ঠিকানা, ফোন নম্বর সব কিছু জোগাড় করা হয়ে গিয়েছে। ওয়েল ডান কার্তিক বাবু। কাল সকালে বিধানপল্লীর মোড়ে দাঁড়াবেন। রাখছি। বলেই ফোনটা রাখলো প্রতাপ। রাত তখন 10টার ঘর ছুঁই ছুঁই। আজও ভাড়া করা ললনা নিয়ে উঠেছে তার রেগুলার হোটেলের কামরায়। মনের মাঝে অনাবিল খুশির হাওয়া বইছে। এতদিন বাদে চিরকাঙ্ক্ষিত বস্তুটি হাতে পেতে যাচ্ছে। এই খুশির সেলিব্রেশন না করলেই নয় ভেবে অনামিকা নামের ললনাটিকে চুলের মুঠি ধরে নিজের ওষ্ঠজোড়া দিয়ে চেপে ধরল। মেয়েটি নরম ওষ্ঠধয় হাতের মুঠোয় চেপে পিষে ফেলতে চাইল মেয়েটির শরীরের কোমল অঙ্গ। 17 বছরের মেয়েটি একেবারে নতুন এই লাইনে। আগে কয়েকবার কাস্টমারদের সাথে সঙ্গমে লিপ্ত হলেও প্রতাপ যেন তাদের সবাইকে ছাপিয়ে গেছে। এক বিভৎস ক্ষুধার্ত সিংহ সে। এক কথায় বলা যায় নারী খাদক নয়, নররাক্ষস সে। যেমন উঁচু লম্বা তেমনি তার কলেবর। বছর 36-এর উদ্দাম যুবক পুরুষ নিয়মিত স্বাস্থ্যচর্চার মাধ্যমে নিজের পৌরসয় যৌবন অটুট রেখেছে। মেয়েটি প্রতাপের এমন আক্রোশে ব্যথায় কোকিয়ে উঠল, কাঁদো কাঁদো সুরে বলে উঠল, ভীষণ মজা পেল যেন প্রতাপ।
মেয়েটির চুলের মুঠি খাবলে ধরে পেছন দিকে ফিরিয়ে নিজেকে চরম পর্যায়ে মেয়েটির মাঝে জাহির করতে করতে দাঁতের দাঁত চেপে বলতে লাগলো, শালি স্লাট কোথাকার, লাগছে না? তোকে আমি আদর করতে টাকা দিয়ে কিনে আনিনি, এনেছি ভোগ করতে। তাই আমি যেমন করে ইচ্ছে তেমন করে আজ রাত ভোর তোকে ভোগ করব, কোনো রকম ছাড় দেব না। বেশ্যা মাগিদের আবার শখ কত। বৈশাখের দিনগুলো বড়ই অদ্ভুত। সারাদিনের গা জ্বালানি, গরমের পর বিকালে প্রকৃতি সবাইকে একরাশ ভালোবাসার চাদরে মুড়ে দিতে কালবৈশাখীর ঝড় নিয়ে হাজির হয়। এ যেন মায়ের বকুনির পর এক বুক ভালোবাসার পরশ। সন্ধ্যা নামতে না নামতেই আকাশ ঘন ঘটায় ছেয়ে মাদল হাওয়ায় মেতে ওঠে চতুর্দিক। মুহুর্মুহ বৈদ্যুতিক চমকানি আর হৃদয় কাঁপানো হুঙ্কার। তারপর শুরু হয় তনুমনে শিহরণ জাগানো বৃষ্টির ঢল। কার না ভালো লাগে এই বৃষ্টি। এই যে এই মুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে বৃষ্টিতে মেতেছে দুই অষ্টাদশী। একজনের হাঁটু সমান চিকুর গুচ্ছ শ্যাম অঙ্গে ছড়িয়ে পড়েছে, অপরজনের হলদে রঙা শাড়িটা শুভ্র অঙ্গে লেপটে। চিন্তা ভাবনাদের দুহাতে দূরে সরিয়ে নিজেতে মেতে উঠেছে। মনোরমার চোখ ফাঁকি দিয়ে পড়ার নাম করে ছাদে বৃষ্টির জলে ভিজে মনের আকাঙ্ক্ষিত স্বাদ মেটাচ্ছে শ্রাবণী আর অন্তরা। হাতের অঞ্জলি ভর্তি করে বৃষ্টির জল জমিয়ে একে অপরের গায়ে ছুঁড়ে হি করে হাসছে। এদিকে এই মনোরম দৃশ্য ছাদের দরজায় দাঁড়িয়ে অবলোকন করছে মুগ্ধ নয়নে কাক ভেজা হয়ে থাকা যুবকটা। চোখের সামনে ভেজা শাড়িতে আবৃতা নারীকে রেখে দিবালিকে হারিয়ে গেছে যেন। তখনই শ্রবণযন্ত্র প্রবেশ করলো অন্তরার খিলখিল হাসির ঝঙ্কার। হুঁশ ফিরল সেই ক্ষণে। যত্র রেগে বোনের দিকে তাকিয়ে বলল, এই ভর সন্ধ্যায় বৃষ্টিতে ভেজা হচ্ছে, আর কয়েকদিন পরে যে অ্যাডমিশন টেস্ট, খেয়াল নেই না? দুজনেই ভেজা বাদ দিয়ে ভয়ে তথস্থ হয়ে দাঁড়ালো। অভিগলার আওয়াজ আরো ভারী করে বলল, যা তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নে। ধুর, ভালো লাগে না। এত তাড়াতাড়ি বাড়ি না ফিরলে হচ্ছিল না তোর? সবসময় আমাদের মজার ব্যাগরা দিতে চলে আসিস। চল। বলেই অভিকে একটা ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে সরিয়ে দৌড়ে নিচে নেমে গেল। এদিকে গুটি গুটি পায়ে শ্রাবণী অভিকে অতিক্রম করতে যেতে আচমকা ডান হাতটায় টান পড়তেই দাঁড়িয়ে পড়ল সে। শ্রাবণী বুঝতে পারল তার হৃদযন্ত্রের গতি আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শরীরে মৃদু কম্পন অনুভব করতে শুরু করেছে। হঠাৎ একটা হ্যাচকা টান লাগলো। কিছু বুঝে ওঠার আগে শ্রাবণী মুখ থুবড়ে পড়ল অভির বুকের ওপর। হাত দুটি সিংহপুরুষটির বক্ষদেশের উঁচু সবল মাংসপেশির ওপর, যেখানে পুরুষটির উদ্দাম গতিতে চলা হৃদযন্ত্রের ধকধকানি অনুভূত হচ্ছে বক্ষদেশের ওপরে রাখা হাতের পেল্লব তালুতে। বৃষ্টির জলকে উপেক্ষা করে অভির গরম নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে শ্রাবণীর মুখমণ্ডলে। ভয়ে থরথর করে কেঁপে চোখ দুটো বন্ধ করে নিল সে। অনুভব করলো সামনে দাঁড়ানো পুরুষটির একটা হাত আর মেদহীন কটিদেশ আঁকড়ে ধরেছে শাড়ির আভরণ ভেদ করে, আর একটা আঙ্গুলে ডগা অতি মসৃণভাবে ঘোরাফেরা করছে তার কপালের ওপর, গালের আশেপাশে, ধীরে ধীরে ঠোঁটের ওপর, তারপর কানে ভেসে এলো কিছু শীতল কঠিন কথা। এইভাবে আমার সামনে কখনো এসো না। আমি নিজেকে সামলাতে না পেরে যদি ভুল কিছু করে ফেলি, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। বলেই অভি এক ঝটকায় সরিয়ে দিল শ্রাবণীকে। চোখ জোড়া বন্ধ করে শ্রাবণী অনুভব করলো একটা পাতলা কাপড়ের আবরণ তার ভেজা অঙ্গে জড়িয়ে গেল। কিছুক্ষণ পর চোখ খুলতে দেখতে পেল অভি নেই। নিজের দিকে তাকাতে দেখলো অভির গায়ের ভেজা শার্টটা তার সর্বাঙ্গে লেপ্টে। শ্রাবণী অবাক নয়নে চেয়ে রইল ছাদের দরজার দিকে।